আজ আপনাদের সামনে একটি গল্প পাঠ করছি। গল্পটি স্বরচিত। গল্পের নাম শ্যামের রায়কিশোরী। গল্পের আগে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। আমরা সবাই জানি দাপরের সে শ্যাম তার নিজের থেকেও বেশি ভালোবেসেছিল তার সাথে রাধারানীকে। তার সমগ্রটা জুড়েই ছিল সেই রাধারানী। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, সে স্বয়ং ভগবান হয়েও সে তার রাধারানীকে তার কাছে রাখতে পারেনি। তার থেকে তাকে দূরে যেতে হয়েছিল। আমার এই গল্পেও রয়েছে শ্যাম ও রাধারানীর গল্প। আজ এতগুলো যুগ পেরিয়ে এসে আমার এই শ্যাম তার রাধারানীকে কি পাবে তার করে? দেখা যাক গল্পের শেষ কি হয়। তাই আমারই কণ্ঠে আমার লেখা গল্প শ্যামের রায়কিশোরী। চলুন শুরু করি। রাধারানী ঘোষাল বাবা ও মায়ের একমাত্র মেয়ে। রূপ যেমন ছিল তেমন ছিল সে গুণেও, আবার পড়াশোনাতেও সে ছিল প্রখর বুদ্ধি সম্পন্না। ওই যে বলে না, রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী, এও ঠিক তেমনই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে সে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছে। রাধারানী মনের দিকেও খুব সহজ সরল, তেমনি গান ও নৃত্যতে সে বেশ পটু। সেবার ছিল তাদের বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথের 150 বছর পূর্ণ উপলক্ষে অনুষ্ঠান। সেদিন সে দেখেছিল তার শ্যামকে। তার নৃত্য পরিবেশনের কিছু সময় পরে উঠেছিল শ্যাম। সে তার প্রথম নিবেদন করেছিল তারই লেখা একটি কবিতা দিয়ে। তারপর সে রবি ঠাকুরের লেখা তারই গানের সুরে সবার মন জয় করে স্টেজ থেকে নেমে পড়ল। তবে গানে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। এই গানে সে সবচেয়ে বেশি মন ছুঁয়ে গিয়েছিল রাধার। এই প্রথম তার মনে সৃষ্টি হলো এক অদ্ভুত আলোড়ন। সেদিন সারা রাত শুধু শ্যামের কথা মনে পড়তে থাকলো। ঘুম এলো না। প্রোগ্রামের পরের দিন বিশ্ববিদ্যালয়ে ছুটি। যে মেয়ে সারাদিন বাড়িতে বই পেলে তার আর কিচ্ছু লাগতো না, সে সেদিন যেন তার বইতেও মন বসছে না। পরের দিন সে ক্যাম্পাসে গিয়ে পারমিতাকে সবটা খুলে বলল আর জানতে চাইল কে এই শ্যাম। পারমিতা হেসে জানালো, বুঝলাম রাধা শ্যামকে মনে ধরেছে, কিন্তু সখী আমিও যে এ বিষয়ে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তাকে তো আমিও প্রোগ্রামে প্রথম দেখলাম। সবুর করো, তোমার শ্যামের সাথে ঠিক দেখা হবে। রাধারানীর গাল লজ্জাতে লাল হয়ে উঠল। সে বলল, ধুর, কি যে বলিস, ওসব কিচ্ছু না। আসলে ওর লেখাটা খুব সুন্দর ছিল, তাই ভাবলাম ওকে অভিনন্দন জানাই। আর যদি কিছু লেখা পড়তে পেতাম। কেটে গেল 2 মাস। শ্যামের খোঁজ পেল না, কিন্তু শ্যামকে যেন কোনো মতেই ভুলতে পারছে না সে। একদিন ক্যান্টিনে বসে আছে একা, বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে। এমন সময় একটি ছেলে দৌড়ে ঢুকলো সেখানে। সে প্রায় ভিজে গেছে। বাইরের দিকে তাকিয়ে বলে উঠল, উফ, বৃষ্টিটা আসার আর সময় পেল না। 30 মিনিট পরে এলে ক্লাসে পৌঁছে যেতাম, ভিজতে হতো না। গলাটা শুনে রাধারানী চমকে উঠল। এই গলা তার চেনা। মনে আন্দোলন হয়ে উঠল, এই যে শ্যাম। পেছনে তাকিয়ে দেখে সত্যি শ্যাম দাঁড়িয়ে। তার বুকের ভেতর হৃদস্পন্দন বেড়ে গেল। সাথে সাথে মুখ ঘুরিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু সে স্পন্দন বেড়েই চলেছে। কি করবে কিছু বুঝতে পারল না। হঠাৎ পেছন থেকে সেই গলায় বলে উঠল, আরে তুমি সেই রবীন্দ্র জয়ন্তীতে নাচ করেছিলে না? নামটা কি যেন? হ্যাঁ, রাধারানী ঘোষাল। এ কথা শুনে
তার হৃদয়ের ডাক যেন আরো বেড়ে গেল। সে ভাবতেও পারেনি যাকে এতদিন সে খুঁজে এসেছে তার সাথে প্রথম পরিচয়ে সে কথা বলবে, আবার তার নামও মনে রাখবে। এ যেন তার কাছে ছিল শ্রেষ্ঠ পাওনা। সে নিষ্পলক হয়ে তার দিকে চেয়ে রইল। শ্যাম বলল, কি হলো, উত্তর নেই যে? রাধারানী নিজেকে সামলে ঢোক গিলে বলল, হ্যাঁ, মানে তোমার মনে আছে এখনো? শ্যাম সামনের চেয়ার টেনে বসে বলল, আসলে থাকার কারণ হলো এই 3 বছরে এইরকম নাচ মঞ্চে দেখিনি। সবাই নাচে, কিন্তু নাচের ভেতর প্রবেশ করতে পেরেছে, তার ভাষায় নিজেকে বিলিয়ে দিয়েছে, এইরকম আগে কাউকে দেখিনি। সত্যি তোমার নাচে সেই জাদু ছিল। এই কথাটা শুনে রাধারানী একটু সাহস নিয়ে বলল, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, এত ভালো আমি মোটেও নাচতে পারি না। শ্যাম মুচকি হেসে উত্তর দিল, একজন শিল্পী আর একজন শিল্পীকে চেনার ক্ষমতা ঈশ্বর দিকে থাকে, তাই সে বিচক্ষণতাতে আমিও হিরে এবং সোনার তফাৎটা ভালো বুঝতে পারি। এভাবে আরো বেশ কিছুক্ষণ কথা বলার পর রাধারানী তার সম্পূর্ণ পরিচয় জানতে পারল। আরো জানতে পারল তার শিল্পের মাহাত্ম্য সম্পর্কে। সে যে বাঁশিও বাজাতে পারে সে কথাও সে জানতে পারল। এরপর থেকে প্রায় দুজনের দেখা হতো। বেশ কিছুদিন যাওয়ার পর দুজনের আলাপের গভীরতা বাড়তে লাগল। প্রায় দেখা হওয়াটা প্রতিদিনের এসে দাঁড়ালো। একে অপরের প্রতি ভালোবাসা বাড়তে থাকলো। এদিকে শ্যাম ততদিনে রাধা থেকে রায় নামে ডাকতে শুরু করেছে। একদিন ছুটির পর একসাথে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাধা বলল, শ্যাম, এতদিনও তো একবারও তোমার বাঁশি আমাকে শোনালে না, কবে শোনাবে? শ্যাম বলল, ও আমার একান্ত গোপনীয়তার। নির্জনই বাড়ির এক স্থানে বসে আমি বাজাই। রাধা একটু অভিমানের সুরে বলল, ও, আর সেই গোপন বিরহে বুঝি এই অভাগিনীর ঠাঁই নেই? শ্যাম স্নিগ্ধভাবে হেসে রাধার চোখে চোখ রেখে বলল, শ্যামের প্রতি গোপনীয়তাতে রাই যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, তাকে অধিকার দেব না, এত বড় দুঃসাহস যে আমার নেই। রাই বলল, তবে আমায় শোনাচ্ছ না কেন? শ্যাম বলল, শোনাবো, যেদিন তুমি আমার বাড়ি যাবে সেদিন শোনাবো। রাই শ্যামের হাতে হাত রেখে বলল, তুমি যেদিন নিয়ে যাবে আমি কোনো দ্বিধা ছাড়াই তোমার সাথে চলে যাব। শ্যাম বলল, সত্যি যাবে আমার বাড়ি? রায় আদুরে হাসি দিয়ে বলল, শ্যামের কথা ফেলতে পারে এমন রায়ের সাধ্য কি? সে বললে রায় হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারে। শ্যাম সাথে সাথে মুখে হাত চেপে বলল, খবরদার, মরার কথা আমার কাছে বলবে না, বললে কিন্তু। রায় আদর মাখা গলাতে বলল, কেন, বললে কি? শ্যাম অভিমান হয়ে বলল, জানি না, আমি বলতে বারণ করেছি, বলবে না ব্যাস। এ নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। রায় বলল, বেশ বেশ, বলবো না, তবে তোমাকেও কথা দিতে হবে। শ্যাম বলল, কি কথা? তোমার সব দুঃখের ভার আমায় দিতে হবে, আর আমার সব সুখ তোমায় নিতে হবে। এ কথা রায়ের মুখে শুনে সে যেন চুপ করে গেল। ফেলে আসা এক অতীতের ঝলক তার চোখের সামনে ভেসে উঠল। আগে 2 বছর আগে এক সহপাঠিনীকে ভালোবেসেছিল সে, সবটা উজাড় করে দিয়েছিল, কিন্তু সে তার সাথে 6 মাস কাটিয়ে এক বড়লোক বাড়ির পুত্রকে বিয়ে করেছে। সেদিন সে প্রশ্ন করতে বলেছিল, তোর সাথে প্রেম করা যায় কিন্তু বিয়ে নয়। তোর মতো একজন ভাবুক মানুষকে নিয়ে সংসারী হওয়া যায় না রে, কোনো পাগল ছাড়া তোকে কেউ বিয়ে করবে না। কথাটা শ্যামের খুব কানে বাজে আজও। সব মেয়েদের একই বলে মনে হয়, কিন্তু রাইকে দেখার পর যেন মনে হয়েছিল সে আলাদা। তার সাথে পরিচয় হয়ে সে বুঝে, সত্যি আজকের মেয়েদের মতো তো ও নয়। ওর কথা, ওর ভাব সব যেন আলাদা।
এসব শুনলে ও যেন নিজেকেই খুঁজে পায় রায়ের মধ্যে। রায়ের মুখে তাই এ কথা শুনে শ্যাম কিছু বলতে পারল না, শুধু নিথর হয়ে তার চোখে জলবিন্দু উছলে উঠল। রায় তার চোখ দেখে বলল, থাক, তোমাকে বলতে হবে না, আমি আমার উত্তরটা পেয়ে গেছি, বলে শ্যামকে জড়িয়ে ধরল। শ্যামও আলিঙ্গনে গা ভাসিয়ে বুকে আঁকড়ে ধরল। তারপর শ্যাম নিজেকে একটু সামলে বলল, কি করছো রাস্তার মাঝে? সবাই দেখবে যে। রাইও নিজেকে একটু সামলে লজ্জা পেয়ে গেল। সে মুখ নিচু করল। শ্যাম বলল, কাল তোমাকে আমার বাড়ি নিয়ে যাব, মা খুব খুশি হবে। পরের দিন শ্যাম কথা মতো রায়কে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়ির ছাদে বসে বাঁশিটা তুলে নিয়ে ফু দিতে ভেসে ওঠে এক গভীর প্রেমের বিরহের সুর। আহা, কি সেই সুর, কি সেই সুরের বেদনা! যেন কয়েক জন্ম জন্মান্তর ধরে কোনো প্রেমিক তার প্রেমিকাকে খুঁজে চলেছে, যেন সেই বংশীধারী শ্যাম ডেকে চলেছে আপন রাধাকে। রাই সে সুরের দরজার কোণে বসে চোখ বন্ধ করে শুনতে লাগলো। কত সময় যে পেরিয়ে গেল তার খেয়াল নেই। যখন বাঁশি থামলো, আকাশে তখন গোধূলি, আর রায়ের চোখে জলকণা। শ্যাম বলল, কি হলো রাই, কাঁদছো কেন? রাই কম্পন স্বর দিয়ে জবাব দিল, জানি না, আমি জানি না, শুধু এটুকু জানি তোমার বাঁশি আমায় গভীরে আঘাত করেছে। শ্যাম, আমায় কখনো ছেড়ে যাবে না তো? তোমার যে সুর আমার হৃদয়ে গেঁথে দিয়েছি তা মৃত্যুর আগে পর্যন্ত আলাদা হতে দেবে না তো? শ্যাম রায়ের কপালে প্রেমের চুমু এঁকে বলল, শ্যাম কি কখনো রাধা ছাড়া থাকতে পারে? রাধা যে শ্যামেরও অংশ, সে ছাড়া শ্যাম অপরিপূর্ণ। দুজনের মাঝে বাড়তে থাকলো ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান তাদের ভালোবাসাকে আরো পবিত্র করে তুলল। তাদের দুজনেরই বাড়িতে মেনে নিয়েছে একে অপরকে। আজ শ্যামের ইউনিভার্সিটির শেষ দিন। সে তার ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করেছে। এর কারণে সবাই খুশি, কিন্তু একজনের মুখ ভার। না, শ্যামের রেজাল্ট নিয়ে তার মুখ ভার তা নয়। আসলে আজকের পর থেকে শ্যামকে আর ইউনিভার্সিটিতে সে দেখতে পাবে না। তার সাথে ক্লাস শেষ হওয়ার পর বসে সময় কাটাতে পারবে না। সে কি করে থাকবে, কোথায় থাকবে, সেসব সে কিচ্ছু জানতে পারবে না এই সময়। শুধু শ্যাম ছাড়া সে এখানে কি করে থাকবে সেটাই ভাবতে লাগলো। এর প্রতিটি কোনায় কোনায় যে শ্যাম জড়িয়ে। শ্যাম দুই হাতে করে তার মুখটা তুলে ধরল। এই পাগলি, কি হয়েছে, মন ভার কেন? আরে, আমি তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি না। আর তাছাড়া, বলতে বলতে রায় শ্যামের মুখ চেপে ধরল। সে বলল, খবরদার, ও বলবে না, আমি আমার শ্যামকে হারাতে দেব না। যদি কখনো যেতেই হয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমি চলে যাই। ধুর পাগলি, শ্যাম বলল, যেমন বাচ্চা মন তেমন কথাখানা। আচ্ছা, মন খারাপ করতে হবে না, আমি কথা দিচ্ছি প্রতিদিন তোমার ছুটির পর আনতে আসবো। আর মন ভার করতে হবে না। এবার চলো, দেখি বাড়ি যাই। শ্যামকে ছেড়ে তার খুব একটা ভালো কাটতো না। খালি মনে পড়তো শ্যামের কথা, তার সাথে কাটানো সময়। কিন্তু ধীরে ধীরে সে আবার স্বাভাবিক হয়ে উঠল। কথা মতো প্রতিদিন শ্যাম রায়কে নিতে আসে। এবার শ্যাম একটা চাকরি পেল। কাজের চাপে সে যে রায়কে ভুলে যাবে তা নয়, সে তার কর্তব্য ঠিক মনে রেখেছে। সেদিন ছিল রায়ের জন্মদিন। এবার সে 21-এ পা ফেলবে। রাত্রে প্রথম উইশ করে শ্যাম ঘুমোতে গেল। রায়কে বলল পরের দিন সেই শাড়িটা পরতে, যেটাতে প্রথম দিন সে তাকে নাচতে দেখেছিল। হলুদ রঙের শাড়ি, সাথে ঘিয়ে রঙের ব্লাউজ, আর অলংকার হিসেবে শ্যামের প্রথম মাসের বেতন থেকে পাওয়া যেটা রায়কে দিয়েছিল সেটা।
রাইও তাকে পরের দিন আসার একটা লম্বা লিস্ট দিয়ে দিল। তাদের মধ্যে এটাই ঠিক হলো বিকেল 3টেতে তারা দেখা করবে, কারণ রাই চায় না শ্যাম তার কাজে কামাই করুক। পরের দিন যথাসময়ে দুজনে উপস্থিত। রাই বলল, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, তোমার বুকে মাথা রেখে সময় কাটাতে চাই। আমার এই জন্মদিনে আমাকে এই ছোট্ট উপহারটি দাও, আমার আর কিচ্ছু চাই না। শ্যাম মুচকি হেসে বলল, বেশ, চলো তাহলে। গঙ্গার ধারে ছাড়া আর কোথায় বা ভালো জায়গা আছে সময় কাটানোর? এরপর একটা ট্যাক্সি করে তারা গিয়ে বসলো গঙ্গার ধারে। লোকজন খুব বেশি নেই এ পাশটায়। নিজেদের ভালোবাসা ভাগ করে নিতে থাকলো। শ্যামের কাঁধে মাথা রেখে বলল, ভগবান আমাকে কোনোদিন কোনো কিছু অপূর্ণ রাখেনি জানো। এত ভালো বাবা মায়ের ভালোবাসা, তোমার মতো একজন জীবন সঙ্গিনী, তোমার মায়ের মতো আরেক মাকে আমি পেয়েছি। আমার আর কিচ্ছু চাই না জানো। আমি আজ নিজেকে পৃথিবীর সর্বসুখী বলে মনে করি। আচ্ছা শ্যাম, আমাকে কখনো কোনো পরিস্থিতিতে ছেড়ে দেবে না তো? শ্যাম বলল, কাঁধে মাথা দিয়ে মাথাটা গেছে বুঝি? রাই বলল, হ্যাঁ, তোমার মতো মানুষের ভালোবাসা পেলে পাগল হলে ক্ষতি কি? শ্যাম বলল, তা বটে, তাহলে এই পাগলিকে নিয়ে আমাকে সারা জীবন চলতে হবে। রাই শ্যামের গাল টিপে বলল, তাই হবে, চাইলেও যেতে দেব না। এইভাবে দীর্ঘ সময় কাটলো। সূর্য অস্তা চলে গেল। নদীর বুকে আধার নেমে এলো। শ্যাম বলল, চলো বাড়ির দিকে যাই, তবে গাড়িতে নয়, হেঁটে যাব। মাত্র 6 কিমি পথ, একসাথে হাতে হাত রেখে পেরিয়ে যাব। দুজনেই পরিকল্পনা করলো, কিন্তু বিধির বিধান খণ্ডাবে কে? তারা নিজেও জানতো না যে তাদের জীবনে এই শেষ দেখা। রাস্তার ফুটপাত ধরে হাঁটতে লাগলো দুজন। মোড় ঘুরে বাঁক নিতেই ঘটে গেল মহা দুর্ঘটনা। সামনে একটা লাল রঙের সুইফট এসে ব্রেক ফেল করে উন্মত্তের মতো ছুটে গেল তাদের দিকে। ওদের দুইজনের মাঝখানে শ্যাম ছিটকে পড়লো রাস্তার এক ধারে, মাথা সজোরে আছড়ে পড়লো রাস্তায়। চোখে অন্ধকার ঘনিয়ে আসতে আসতে সে পলকে দেখতে পেল রায়কে। রায় ল্যাম্পপোস্টের ধারে পড়ে আছে। তার মাথাটা যেন ফেটে গেছে। সে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে স্বর বের হলো না। সব শক্তি হারিয়ে সে অজ্ঞান হয়ে গেল। 4 দিন পর জ্ঞান ফিরল, কিন্তু শক্তি নেই। সবকিছু যেন ঝাপসা, ঘোর লাগা এক স্বপ্নের মতো বাস করছে। কথা বলার শক্তি নেই, খালি তার মনে পড়ছে রায়ের মুখখানা। আরো 2 দিন যাওয়ার পর ঘোর থেকে বের হতে বুঝতে পারল সে তার বাক শক্তি হারিয়েছে। তবু তার চেয়ে বেশি উন্মাদনা সৃষ্টি করলো রায়ের খোঁজ নেওয়ার জন্য। শ্যামের মা সবটা জানতো। সে বোঝালো রায় ঠিক আছে, তারও চিকিৎসা চলছে, এখন কারো সাথে দেখা করতে দেবে না বলেছে ডাক্তার। 15 দিন তারপর শ্যাম বাড়ি ফিরে এলো। অনেকটাই অসুস্থ সে, তবু অনেক জেদাজুদি করে মায়ের কাছ থেকে রায়ের ব্যাপারটা জানতে পারল। দুজনেই সেদিন হাসপাতালে এসেছিল। শ্যামের চিকিৎসা শুরু হলেও রায় সে সুযোগ দেয়নি ডাক্তারকে। ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর তার মেরুদণ্ডটি ভেঙে যায় আর মাথাটা গিয়ে লাগে রাস্তায় পড়ে থাকা এক পাথরে। মাথা ফেটে যায়। সেখানেই সে নিজের প্রাণ ত্যাগ করে। এ কথা শুনে শ্যাম ধপ করে বসে পড়ে মাটিতে। চিৎকার করে ওঠে, কিন্তু তার গলা দিয়ে আর্তনাদ ছাড়া আর কোনো ভাষা বের হয় না। বিকেলে কোনো রকমে শ্যাম গিয়ে পৌঁছয় রায়ের বাড়ি। রায়ের মা শ্যামকে দেখেই কেঁদে উঠল আর শ্যামকে জড়িয়ে ধরল। পাথরের মতো দাঁড়িয়ে রইল শ্যাম। রায়ের বাবা তার মাকে টেনে নিতে নিশ্চল পাথর ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো রায়ের ঘরে। ভেতরে টাঙানো রায়ের ছবি,
তাতে ঝুলছে একটা মালা, নিচে একপাশে জ্বলছে দুটো ধূপ। নিথর নিষ্পলক সেই ছবির দিকে তাকিয়ে শ্যাম। আজ রাই তার নিজের কথা রেখে গেছে। খুব মনে পড়ছে শ্যামের। রাই বলেছিল, ঈশ্বরকে বলবো যেন তাকে নিয়ে চলে যায় শ্যামকে রেখে। আজ তাই হলো। শ্যাম ও রায়ের মিলন সে অধরাই রয়ে গেল। সে যুগ বা এ যুগ, দুই যুগেই শ্যাম এবং রায়ের মিলন হলো না। সে যুগে শ্যাম হারিয়েছিল রাধাকে, হারিয়ে তার মোহনবাসীখানা। আর এ যুগে শ্যাম হারিয়ে দিল তার গলার স্বর। সেখানে সেই শ্যাম তার বাঁশি বাজিয়ে বেঁধে রেখেছিল তার রায়কিশোরীকে, আর এখানে শ্যাম তার গলার স্বর দিয়ে তার সাধের রায়কিশোরীকে সে মুগ্ধ করেছিল। শুনলেন শ্যামের রায়কিশোরী। কেমন লাগলো গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।